নমস্কার। আমি আগেই বলেছিলাম যে এই মে মাসের শেষের দিকে লাস্ট উইকে সোনি একটা ক্যামেরা রিলিজ করবে। তো যথারীতি সোনি রিলিজ করেছে তাদের সিনেমা লাইন ক্যামেরা FX2। আসলে অনেক দিন ধরে বলবো না, অনেক বছর ধরেই FX3 আর FX30 এই দুটো সিনেমা লাইন ক্যামেরার মাঝখানে অনেকখানি আর কি গ্যাপ ছিল। FX3 রিলিজ হয়েছে 4 বছর হয়ে গেছে, FX30ও রিলিজ করেছে 2 বছর মনে হয়েছে। এর মাঝে সত্যিকারে বলতে গেলে একটা ফুল ফ্রেম ক্যামেরা যা কিনা FX3 থেকে একটু কম দামে হবে সেরকম একটা ক্যামেরার আর কি প্রয়োজন ছিল। FX3 আপনারা সকলেই জানেন যে 4 লাখ টাকা দাম, MRP 4 লাখ টাকা, যা যথেষ্টই সাধারণ আর কি ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার্সদের জন্য বেশ বেশি। আবার অন্যদিকে FX30 হচ্ছে APS-C, কিন্তু দামটা বেশ কম। তো এরই মাঝামাঝি সোনি বের করলো FX2, যা কিনা ফুল ফ্রেম। FX2-র মধ্যে কিন্তু আমরা কতগুলো ফিচার পাচ্ছি যা কিন্তু FX3-তে নেই। প্রথম হচ্ছে গিয়ে ফটোগ্রাফিক ফিচার। FX2 33 মেগাপিক্সেল সেন্সার, আর এটার মধ্যে একটা মেকানিক্যাল শাটার আছে। আর একটা ফিচার হচ্ছে গিয়ে এটার AI বেসড অটোফোকাস। এই ক্যামেরা থাকছে লেটেস্ট AI বেসড অটোফোকাস সিস্টেম, যা কিনা সোনি আর কি বের করেছে, যা আপনি পাবেন A7C Mark II, ZV-E1, A6700, যা কিনা APS-C ক্যামেরা। এই অটোফোকাস সিস্টেম কারেন্টলি সোনির যে কোনো সিস্টেমের মধ্যে সবচেয়ে বেস্ট। খানিকটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে সোনি যেন এই জায়গাটায় ঠিক নিজেও আর কি কনফিউজ হয়ে রয়েছে, ফটোগ্রাফিক ক্যামেরা নাকি সিনেমা লাইন ক্যামেরা। এর মাঝখানে একটা খিচুড়ি হয়ে এই FX2টা এসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে FX2 স্ট্যান্ডস ইন বিটুইন FX3 অ্যান্ড FX30। FX2-র মধ্যে আমরা পাচ্ছি শুধুমাত্র ভিডিও ফিচার নয়, তার সাথে পাচ্ছি আমরা আর ফটোগ্রাফিক ফিচার। 33 মেগাপিক্সেল সেন্সারের ক্ষেত্রে আসা যাক। সেন্সার হচ্ছে গিয়ে আপনারা অনেকেই জানেন A7IV আর A7C2 যে সেন্সার রয়েছে এক্স্যাক্টলি কিন্তু সেই সেন্সার এই ক্যামেরাতে রয়েছে। এই সেন্সারটা কিন্তু বেশ পুরনো, 2019-এ A7IV রিলিজ হয়েছিল। তাহলে বুঝতেই পারছেন 5 বছরের বেশি পুরনো হয়ে গেছে আর কি এই সেন্সারটা। এই সেন্সারটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্টিল ফটোগ্রাফির জন্য খুব ভালো একটা সেন্সার, কিন্তু সেইভাবে দেখতে গেলে ভিডিও সেন্ট্রিক যদি আমি ক্যামেরা দেখি তাহলে কিন্তু এটার জন্য একটুখানি হাই মেগাপিক্সেল হয়ে যাচ্ছে। আমি পার্সোনালি ভিডিও ক্যামেরা লো রেজলিউশন আমি পছন্দ করি। তার কারণ হচ্ছে এর ক্ষেত্রে কী হয় যে রোলিং শাটার এফেক্ট যেটা আছে সেটা অনেকখানি কমে যায়, আর লো লাইটে পারফরমেন্সটাও অনেকখানি বেড়ে যায়। এই ক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ফটোগ্রাফিক ফিচারগুলো রয়েছে A7C2 বা A7IV-এ, সেগুলো আমরা পুরোপুরি এই ক্যামেরাটার মধ্যেও পেয়ে যাচ্ছি। আর ভিডিও যদি আমি দেখতে চাই তাহলে ভিডিওতে আমরা কি পাচ্ছি, সেই একই জিনিসই পাচ্ছি। 24, 25 আর 30 FPS-এ আপ টু ফুল সেন্সার রিড আউট পাচ্ছি আমরা। 4K-তে 60 FPS আমরা পাচ্ছি, কিন্তু সেটা হয়ে যাচ্ছে ক্রপড, APS-C ক্রপ মোডে চলে যাচ্ছে। আর যদি আমরা 120 FPS যদি চাই, মানে আরও স্লো স্পিড, তাহলে কিন্তু আপনাদের যেতে হবে 1080p-তে বা ফুল এইচডিতে। এই সেন্সারের ড্রব্যাক হচ্ছে গিয়ে এটার রিডিং স্পিড। ভিডিওতে কিন্তু রোলিং শাটার কিন্তু থাকবে, কিন্তু যদি এইরকম ক্ষেত্রে যদি আমি মনে করি যে স্ট্যান্ডের ওপর আমার
ক্যামেরাটা রয়েছে নর্মাল রেকর্ডিং করছে 24 FPS বা 25 FPS বা 30 FPS, তাহলে কিন্তু সেরকম টাইপের কোনো ইস্যু নেই। হ্যাঁ, যদি আপনি 60 FPS যদি যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু APS-C ক্রপ হবে। এই সেন্সরটার কিন্তু ডাইনামিক রেঞ্জ খুব দুর্দান্ত। A7 IV-এও দেখেছি আমরা, A7C II-তেও দেখেছি যে ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে ফটোগ্রাফির দিকে তো দুর্দান্তই, আর নর্মাল ভিডিওতেও কিন্তু খুবই ভালো। আর S-Log3 রেকর্ডিংয়ের ক্ষেত্রে মানে লক রেকর্ডিংয়ের ক্ষেত্রে আর কি আমরা পাচ্ছি দুটো বেস ISO, একটা হচ্ছে গিয়ে 800 ISO আর একটা হচ্ছে গিয়ে 4000 ISO। এবার একটুখানি ফটোগ্রাফির দিকে বলে নিই। ফটোগ্রাফির ক্ষেত্রে এটার মধ্যে মেকানিক্যাল শাটার রয়েছে, কিন্তু আপনারা পাবেন গিয়ে ইলেকট্রনিক ফার্স্ট কার্টেন শাটার। হ্যাঁ, আপনারা যদি ফুল মেকানিক্যাল শাটার পেতে চান তাহলে আপনাদের কিন্তু যেতে হবে A7 IV-ই। তবে সিনেমা লাইন যেহেতু এই ক্যামেরাটা, এটার কিন্তু মেন ইউসেজ হবে গিয়ে ভিডিওর ক্ষেত্রে। ইলেকট্রনিক শাটার কিন্তু এই ক্যামেরাটার মধ্যে ভুলেও ব্যবহার করবেন না। স্ট্যান্ড স্টিল সাবজেক্টের জন্য ঠিক আছে, কিন্তু অন দ্য মুভমেন্ট নেভার ইউজ ইলেকট্রনিক শাটার। প্রচণ্ড রোলিং শাটার এফেক্ট পাবেন। এবার একটু ভিডিও ফিচারের দিকে আসা যাক। FX লাইনের যা যা ভিডিও ফিচার রয়েছে তা তো পাচ্ছেনই এটার মধ্যে, প্লাস পাচ্ছেন লেটেস্ট AI অটো ফোকাস, যা কিন্তু FX3-তে কিন্তু নেই। আমরা যদি দেখি এখানে FX3-র ট্রু 24 ফ্রেমস পার সেকেন্ড DCI 4K এটার মধ্যে পাবেন। অ্যানামরফিক ডিস্কুইজ পাচ্ছেন, তবে এটার মধ্যে অপশন মাত্র দুটো, 1.33x আর হচ্ছে গিয়ে 2x। এছাড়া পাবেন সিনে EI মোড, যা কিনা যারা আর কি ফিল্ম মেকার্স তাদের জন্য এটা খুব দরকারি। এটার মধ্যে দুটো বেস ISO যেটা রয়েছে S-Log3 ক্ষেত্রে, শুধু সেই দুটো ISOই পাবেন, ফ্লেক্সিবল ISO কিন্তু তখন পাবেন না। একটা হচ্ছে 800 আর একটা হচ্ছে 4000। এই ফিচারগুলো কিন্তু আপনি A7 IV বা A7C II-তে কিন্তু কখনোই পাবেন না। এবারে আসা যাক বডি ডিজাইন। বডি ডিজাইন এক্স্যাক্টলি FX3, FX30, কিন্তু গ্রিপটা এবারে কিন্তু অনেক বেটার, FX3 থেকে বড়। কিন্তু অন্যদিকে এটা ওজনের দিক দিয়ে কিন্তু কম হয়েছে FX3 থেকে, কিভাবে জানি না। ওজন এটা হচ্ছে গিয়ে 679 গ্রামস বা ওই 680 গ্রাম ধরে নিন, উইদাউট এক্সেলার হ্যান্ডেল অ্যান্ড লেন্স। বডির ক্ষেত্রে কিন্তু একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাডিশনাল পার্ট হলো ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার। ইয়েস, দিস ক্যামেরা হ্যাজ অ্যান ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার। ওজন কম রেখেও বড় গ্রিপ ভিউ ফাইন্ডার কীভাবে অ্যাড করলো আমি জানি না, এগুলো কিন্তু সোনিই করতে পারে। বাকি সব কিছু কিন্তু এক রয়েছে, ইনবিল্ট ফ্যান রয়েছে, কন্টিনিউয়াস রেকর্ডিং করে যেতে পারবেন, 4K 30 FPS স্ট্রিমিং, আনলিমিটেড ননস্টপ আপনি স্ট্রিমিং করতে পারবেন, কোনো রকম হিটিং ইস্যু আসবে না। তবে স্ক্রিনটা কিন্তু লোয়ার রেজলিউশন করেছে, হতে পারে যেহেতু আর কি ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার দিয়েছে সেই জন্য স্ক্রিনটা অনেকখানি লোয়ার রেজলিউশনে করে ফেলেছে। FX3 স্ক্রিন কিন্তু অনেক ব্রাইটার ছিল, আর FX30-ও কিন্তু অনেক ব্রাইটার। এবারে প্রাইসিংয়ে আসা যাক। বাইরে যা বলছে তা হচ্ছে গিয়ে মার্কিন ডলার 2700 উইদাউট দ্য এক্সেলার হ্যান্ডেল, আর যদি এক্সেলার হ্যান্ডেল থাকে তাহলে তা হবে গিয়ে প্রায় $3000। ভারতে এখনও এটা কোনো প্রাইসিং ডিক্লেয়ার করেনি। এবারে আমি যদি বলি কম্প্যারিজনের দিক দিয়ে $2700 বা $3000, হ্যাঁ FX3 থেকে অনেক কম, নো ডাউট, কিন্তু এর থেকে অনেক বেটার আমি বলবো Z6 III। অনেক কম দাম, অনেক বেশি ফিচার, ইন্টারনাল 6K রেকর্ডিং। এই FX2-র মধ্যে কিন্তু ইন্টারনাল কোনো র রেকর্ডিং নেই,
র রেকর্ডিং যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে ভায়া HDMI কোনো এক্সটার্নাল ড্রাইভে আপনাকে করতে হবে, এক্সটার্নাল রেকর্ডারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি পাবেন গিয়ে 4.7K ম্যাক্সিমাম। Z6-3তে উইদাউট এনি ক্রপ ফুল ফ্রেম 6K র রেকর্ডিং ইন্টারনালি। আরও যদি সস্তার দিকে যেতে হয়, এখনও S52X লুমিক্সের, প্যানাসোনিক লুমিক্সের যে ফিচার সেট রয়েছে তা এটার থেকে বেটার। FX2 যে সেন্সরটা ব্যবহার করছে সেটা অলরেডি পুরনো, হ্যাঁ ওয়েল প্রভেন সেন্সর, তবে ওটা ফটোগ্রাফিক সেন্সর, নট সো মাচ অফ এ ভিডিও সেন্ট্রিক সেন্সর। সেটাকে একটা সিনেমা লাইনের মধ্যে নিয়ে আসা আমার মনে হয় একটুখানি বেশিই হয়ে গেল। এই কারণে কী হচ্ছে, মানে 33 মেগাপিক্সেল সেন্সরের জন্য কী হচ্ছে, রোলিং শাটার এফেক্টটা খুব বেশি থাকছে। হাই স্পিড রেকর্ডিং মানে স্লো মোশন যে রেকর্ডিংগুলো সেগুলোর ক্ষেত্রে 4K যদি 60 হয় ক্রপ হয়ে যাচ্ছে, 120 FPS তো 4Kই পাওয়া যাবে না, ফুল HD। তার থেকে ভাই S52X নেওয়া ভালো। যদি আমি ডলারে যদি কম্পেয়ার করি, ওর থেকে $1000 কম। আমি যদি সোনিতে ইনভেস্টেড না হই, আমার কাছে অলরেডি নিকনও আছে, প্যানাসোনিক লেডে অনেক কিছু আমাকে নিয়ে ভাবতে হবে। তবে নিকনের ক্ষেত্রে আমি যদি এখন FX2 আর Z6-3 এই দুটোর মধ্যে কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমি Z6-3তেই আমি যাব, FX2তে যাব না। যার যা পছন্দ, একদমই ব্যক্তিগত ব্যাপার। তাহলে ভিডিও আপাততভাবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে, নমস্কার।